আসসালামু আলাইকুম। স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের যেসব প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে আমরা পাট, ধান, বাংলাদেশের মৎস্য সম্পদ, চা ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে। বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর আব্দুল মোত্তালিব। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমি যদি শুরুতেই আপনাদের যে প্রতিষ্ঠান আরণ্যক ফাউন্ডেশন সেটা নিয়ে জানতে চাই, আপনারা কতদিন ধরে কার্যক্রম করছেন, কি কি কার্যক্রম আপনারা করেন এবং আপনাদের পরিকল্পনাগুলো কি কি? আরণ্যক ফাউন্ডেশন মূলত গঠিত হয়েছিল 2003 সালের দিকে। মোর দেন 20 ইয়ার্স বাংলাদেশে কাজ করছে আরণ্যক ফাউন্ডেশন। এবং এই প্রতিষ্ঠানটা তৈরি হওয়ার পিছনে একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার এবং আমেরিকান সরকার মিলে ট্রপিক্যাল ফরেস্ট্রি ফাউন্ডেশন নামে একটা ফান্ড তৈরি করেছে। সেই ফান্ডটা দিয়ে বাংলাদেশে এবং এই ধরনের ট্রপিক্যাল ফরেস্ট্রি যেসব কান্ট্রিগুলো আছে সেসব কান্ট্রিগুলোতে এই ধরনের ফাউন্ডেশন তৈরি করেছে। সেই বাংলাদেশের জন্য আমেরিকান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট মিলে এই আরণ্যক ফাউন্ডেশনটা তৈরি করে 2003 সালে। এবং এটার একটা ফান্ড দিয়েছিল ইউএস গভর্নমেন্ট, যেটা বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়েছে। বাংলাদেশ গভর্নমেন্ট প্রতিষ্ঠান হিসেবে আরণ্যক ফাউন্ডেশনকে সহায়তা দিয়ে আসছে। এবং এই আরণ্যক ফাউন্ডেশন বাংলাদেশে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের জন্য এবং কমিউনিটি ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন সারা দেশে কাজ করে। মূলত ওয়াইল্ড লাইফ নিয়েও কাজ করে, ফরেস্ট রেস্টোরেশন নিয়ে কাজ করে, ফরেস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, এথনিক যে কমিউনিটি আছে ওনাদেরকে নিয়েও কাজ করি আমরা। এবং আমাদের স্পেশালাইজ কিছু এরিয়া আছে, যেমন স্পিসিস কনজারভেশন এবং আমরা প্ল্যান্টেশন প্রোগ্রাম করি, গাছ লাগাই বিভিন্ন জায়গায়। এবং আমরা সুন্দরবন এরিয়াতে বেশ কিছু কাজ করি। আমরা প্লাস্টিক রিডাকশন নিয়ে কাজ করি, যেটা বর্তমানে খুব হাই প্রায়োরিটি একটা সাবজেক্ট। এবং প্লাস্টিক রিডাকশন নিয়ে আমরা সুন্দরবনে বেশ কিছুদিন ধরে কাজ করছি। মার্টক্রাফট নিয়ে আমরা কাজ করি, টার্টেল নিয়ে কাজ করছি। কক্সবাজার এরিয়াতে আমরা টার্টেল কনজারভেশন এবং টার্টেলের হ্যাসলিং করে আমরা রিলিজ করি। সো এই ধরনের স্পিসিস লেভেল কনজারভেশনে আমরা গত 20-22 বছর ধরে কাজ করে আসছি। এবং সরকারের কাছ থেকে এবং বিভিন্ন ডোনারের কাছ থেকে, যেমন ইউএসএআইডি, ইউএস গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অন্যান্য ইউএন যে এজেন্সিগুলো আছে এদের সাথে মিলেই আমরা মূলত এই কাজগুলো করি। এবং ওদের আর্থিক সহায়তা থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট আর্থিক সহায়তা থাকে, এবং ইউএস গভর্নমেন্টের যে এন্ডাওমেন্ট ফান্ডটা আছে সেই ফান্ড থেকেও আমরা এই কাজগুলো করি। এছাড়াও যখন শুরু হয়েছিল তখন আমরা যেই ফান্ডটা দিয়েছিল, মূলত এই ফান্ডটা দিয়ে আমরা বিভিন্ন রিসার্চ করার জন্য বিভিন্ন ছোট ছোট এনজিওদেরকে আমরা ফান্ড দিতাম। ওরা আমাদের হয়ে ফিল্ড লেভেলে কাজ করতো। এবং এই কাজগুলো কনজারভেশন রিলেটেড এবং স্পিসিস কনজারভেশন, বায়োডাইভার্সিটি কনজারভেশন, ফরেস্ট কনজারভেশন রিলেটেড কাজই মূলত হয়েছে। এবং কমিউনিটি বেটারমেন্টের জন্য, লাইভলিহুড ইমপ্রুভমেন্টের জন্য আমরা কাজ করেছি। বাংলাদেশে আসলে বনভূমি বা বনাঞ্চল নিয়ে আসলে আপনাদের অবজারভেশনটাকে আপনারা অনেকদিন ধরে কাজ করছেন। তো বাংলাদেশে আসলে বনভূমির অবস্থাটা এখন কিরকম, বা আমরা জানি যে প্রচুর বন উজাড় হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হচ্ছে, তো বর্তমানে আসলে কোন অবস্থায় আছি আমরা? এই জায়গাটাতে আসলে বন উজাড় হচ্ছে বা বন চলে যাচ্ছে বা বন ধ্বংস হয়ে যাচ্ছে, এই জায়গায় যাওয়ার আগে আসলে আমরা দুইটা জায়গায় ভাগ করতে পারি। একটা হচ্ছে ধরেন আমরা বনটাকে সবসময় আমরা বলে থাকি যে বন সম্পদ বলতে বন গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া বন সম্পদ কিন্তু শুধু গাছ না, এর সাথে কিন্তু ওয়াইল্ড লাইফও আছে, এটাও কিন্তু সাথে ইনভলভ। তো এখন দেখা যাচ্ছে ধরেন আমরা ঢাকায় যখন আমরা রিসেন্টলি একটা সার্ভে হয়েছে, ইউএস ফান্ডে একটা সার্ভে হয়েছে ঢাকা সিটি এরিয়াতে। সেই সিটি এরিয়াতে দেখা গেছে কি আপনার মাত্র 11% এরিয়া আমরা ফরেস্ট কাভারেজের ভিতরে নিয়ে আসছি। 11 কাভার ট্রি, যেখানে অনেক গ্রিন এরিয়া স্পেস আছে। কিন্তু আমরা যদি রমনা পার্কের মতো স্পেস ধরে অনেকগুলো স্পেস আছে, কিন্তু তার চেয়েও অনেক বড় কথা হচ্ছে আমরা যখন অ্যাসেসমেন্ট করে দেখলাম এখানে মাত্র 11% এরিয়া আছে। আর পুরা বাংলাদেশে যেমন ফরেস্ট কাভারেজ এরিয়া আছে, যেমন আমরা বলতেছি 15% to 16%, এইটা আসলে দিন শেষে কম না। কিন্তু ন্যাচারাল ফরেস্টে কাভার এরিয়াটা কম, কিন্তু ট্রি আউটসাইড ফরেস্ট বা প্ল্যান্টেশন ফরেস্টের এরিয়া কিন্তু আসলে আছে। এটা এক সেন্সে আপনি বলতে পারেন যে ন্যাচারাল ফরেস্ট এরিয়া কমে যাচ্ছে, আসলে কিন্তু তা না। ন্যাচারাল ফরেস্ট এরিয়ার একটা সাকসেশন স্টেজ আছে। বিভিন্ন সময় দেখা যায় কি সাকসেশনের সময় একটা আগের স্পিসিসটা চলে যায়। যেমন আমরা সুন্দরবনের ক্ষেত্রে দেখি, সুন্দরবনে যে কিন্তু সুন্দরী এখন কমে যাচ্ছে, কিন্তু তার মানে কিন্তু সুন্দরীটা কেটে কমাচ্ছে না। এটা একটা সাকসেশন হয়ে পরের একটা স্পিসিস আসতেছে, গরান আসতেছে, কিন্তু সুন্দরীটা এখন চলে যাচ্ছে। একটা নির্দিষ্ট সময় পর যখন গরানটা আবার গরানের একটা সাকসেশন পিরিয়ডে শেষ হবে, গরানটা চলে যাবে, তখন আরেকটা স্পিসিস আসবে। তো এই কারণে হয় কি সাকসেশনের কারণে স্পিসিস আস্তে আস্তে কমে, ন্যাচারাল যে স্পিসিসগুলো। আর আর্টিফিশিয়াল যে প্ল্যান্টেশন করে যে স্পিসিস কাভারেজগুলো করা হয়েছে সেই হিসাবে কিন্তু ফরেস্ট এরিয়া
মোটামুটি ভালোই আছে। তবে একটা জিনিস অ্যালার্মিং যেটা, সেটা হচ্ছে প্ল্যান্টেশন এরিয়ার চেয়ে বেশি কমতেছে ন্যাচারাল ফরেস্ট এরিয়া। এর মূল কারণ হচ্ছে ডেভেলপমেন্ট। আসলে এটাকে মানতেই হবে যে ডেভেলপমেন্ট। এখন আসলে আমরা কোন দিকে যাবো, ডেভেলপমেন্টে যাবো নাকি কনজারভেশন, এটা একটা বিগ কোশ্চেন। তবে কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করা উচিত যে আসলে আমরা কোন জায়গায় যাব। যেমন আমি যদি ছোট একটা এক্সাম্পলই দিই, আমরা চিটাগং থেকে কক্সবাজার পর্যন্ত যে রেল লাইনটা করলাম, আমরা কিন্তু ন্যাচারাল ফরেস্টের ভিতর দিয়ে, রিজার্ভ ফরেস্টের ভিতর দিয়ে নিয়ে গেলাম। কিন্তু একটু যদি আমি চিন্তা করি, আমি কিন্তু কিছু কিছু জায়গায়, যেমন চুনিতে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, দুল হাজরা বলি, এই জায়গাগুলো থেকে কিন্তু ওনারা কিছুটা সরাই নিলে এই ন্যাচারাল ফরেস্টের ভিতরে পড়তাম। তার মানে আমি ন্যাচারাল ফরেস্টটা তখন সেভ করতে পারতাম। এখন হচ্ছে কি, একটা যখন রেল লাইন করলাম, রেল লাইন করার ফলে আমার বিশাল একটা এরিয়া আমার নষ্ট হলো, এবং এইটার যে আরও এরিয়া লাগতেছে সেই এরিয়াটাও কিন্তু ফরেস্ট থেকেই গেল। কিন্তু আমরা যদি একটু চিন্তা করতাম ফরেস্টের কথা, তখন হইলে কি একটু সরাই নিলে তখন আমার ন্যাচারাল ফরেস্টটা কম যেত। তো এই একটা ডেভেলপমেন্ট ধরেন। আবার ধরেন আপনি কক্সবাজারের উখিয়ার দিকে যান, ওখানে ধরেন রোহিঙ্গা ক্যাম্প হয়েছে, তো এটা তো ন্যাশনাল চিন্তাভাবনা থেকে আসছে। এখন এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের যে কথা যদি বল, ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু করে না, এটা ইন্টারন্যাশনাল একটা গেম বা বলি, বা ইন্টারন্যাশনাল অনেক প্রেশার ছিল, বা গভর্নমেন্টের ইচ্ছা থাকুক আর না থাকুক কিন্তু নিতে বাধ্য হয়েছিলাম আমরা। কিন্তু এখন তখন এই যে হাজার হাজার হেক্টর জমি বা একর জমি যে ওখান থেকে চলে গেল, সেখান থেকে কিন্তু আমাদের ফরেস্ট এরিয়াটা কমে গেল। তো দিন শেষে আসলে ফরেস্ট যে কমতেছে সেটাও বলা যাবে না, আবার কমে না সেটাও বলা যাবে না, দুইটাই হচ্ছে। তো এটা একটা হচ্ছে কি আপনার ন্যাচারাল একটা প্রসেস, যেটা বললাম সাকসেশনের জন্য কিছু স্পিসিস ন্যাচারাল কমে যাচ্ছে। আরেকটা হচ্ছে আপনার যেটা এই আমরা ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার বলি বা ম্যানমেড বা কারণে আমাদের কিছু ক্ষতি আসলেই হচ্ছে, যেটা আমাদের ফরেস্টের উপর পড়তেছে আর কি। তো এখানে আসলে আমি যদি বলি যে জলবায়ুর যে ব্যাপক একটা পরিবর্তন এখন হচ্ছে, সেখানে বাংলাদেশের এখন যে ফরেস্ট্রির অবস্থা, বনাঞ্চলের অবস্থা, এটা আসলে কতটুকু ইম্প্যাক্ট পড়ছে এটার উপরে? দেখেন, ক্লাইমেট চেঞ্জের এফেক্টটা আসলে আমরা হুট করে একদিনে বলা যাবে না। এটা যদি এখন বলি যে আমার ক্লাইমেট চেঞ্জের কারণে কক্সবাজারের যে ফরেস্ট কমে গেছে, স্টাডি কিন্তু নাই। আমি কিন্তু স্টাডি ছাড়া এটা বলবো না। যে আপনি বলতে পারেন যে সি লেভেল রাইজ হয়েছে, ফাইন, তাহলে সি লেভেল রাইজ হলে কি আমার কক্সবাজার কি ডুবে গেল? আমার কিন্তু ডুবি নাই। সি লেভেল রাইজের কারণে কি আমার গাছ কমে গেছে? স্টাডি নাই। তো এখন স্টাডি ছাড়া এটা বলা যাবে না যে আমার ক্লাইমেট চেঞ্জের কারণেই আমার এই স্পেসিসটা সুন্দরবনের সুন্দরী চলে যাচ্ছে। এটা কিন্তু কোথাও এখন পর্যন্ত প্রুফ আমরা পাই নাই। আমরা বলতেছি এখন পর্যন্ত, যেহেতু আমরা ফরেস্টার, আমরা ফরেস্ট্রি জানি, আমরা জানি যে আপনি ধরেন সাকসেশনের একটা স্টেজ আছে। আমরা যখন ফরেস্ট্রি পড়াশোনা করছি যে সাকসেশনের কারণেই আসলে মূলত স্পিসিসগুলো একটার পর একটা আসে। কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে যে কমে যাচ্ছে বা বাড়তেছে, সেটা আমরা এখন পর্যন্ত কোনো স্টাডিতে পাই নাই। চিটাগং ইউনিভার্সিটিতে কিছু স্টাডি হয়েছে কিছু স্পিসিসের কারণে। যেমন আমি যতটুকু জানি যে ইনস্টিটিউট অফ ফরেস্ট্রিতে টেম্পারেচার নিয়ে একটা কিছু স্পিসিসের ভেরিয়েশন দেখেছে, বিভিন্ন টেম্পারেচারে কোন স্পিসিসটা কেমন রিয়েক্ট করে। তো সেই স্টাডিতে ডিপটির কার্প স্পিসিস কিছু আছে, গর্জন, চাপালিশ, এগুলো নিয়ে ওনারা কাজ করছেন। তবে এগুলাতে যে খুব বেশি রেজাল্ট এসেছে তা হয় নাই, কারণ আমাদের দেশে গর্জন এখনও আছে। আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে যদি গর্জন চলে যেত তাহলে আমি বুঝতাম যে গর্জন নাই, আসলে কিন্তু গর্জন আছে। তো এখন ক্লাইমেট চেঞ্জের কারণে আমি অ্যাটলিস্ট আমি দেখতেছি না যে খুব বেশি এফেক্ট আমাদের ন্যাচারাল ফরেস্টের উপরে পড়তেছে, এরকম কোনো এফেক্ট আসলে দেখি না। তো এই ক্ষেত্রে আসলে আপনারা প্রাকৃতিক সম্পদ রক্ষায় বা বনজ সম্পদ রক্ষায় আসলে স্থানীয় জনগণ যারা, তাদেরকে কিভাবে মানে কানেক্ট করেন বা তাদেরকে ট্রেনিং দেওয়ানোর, তাদেরকে সচেতন করার কোনো কার্যক্রম আপনারা পরিচালনা করেন কিনা? ফরেস্ট ডিপেন্ডেন্ট এবং ফরেস্টের পেরিফেরিতে যেসব কমিউনিটি থাকে বা ফরেস্টের ইনসাইডার যেসব ফরেস্টার ভিলেজাররা থাকে, ওদেরকে দিয়ে ফরেস্ট ম্যানেজ করা। তো এই জায়গায় বাংলাদেশ একটা বড় একটা জায়গায় গিয়েছে, সেটা হচ্ছে ফরেস্ট্রি প্রোটেক্টেড এরিয়া ম্যানেজমেন্ট রুল 2017, এটা অনুমোদন হয়েছে। এবং এটার মাধ্যমে প্রোটেক্টেড এরিয়াতে একদম বিধিতে বলাই আছে যে কমিউনিটিকে নিয়ে ফরেস্ট ম্যানেজমেন্ট করতে হবে। এবং এই জন্য প্রোটেক্টেড এরিয়াতে বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট সিএমসি তৈরি করেছে, কো ম্যানেজমেন্ট কমিটি। এবং এই কমিটির আন্ডারে অনেকগুলো লোক থাকে, এরা সবাই হচ্ছে ফরেস্ট এরিয়ার পেরিফেরিতে থাকে এবং ফরেস্ট ডিপেন্ডেন্ট কমিউনিটি। যেহেতু ফরেস্টের লোকবল কম থাকে এবং এই লোকগুলা ফরেস্টের উপর ডিপেন্ডেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট সবসময় এই লোকগুলোকে নিয়ে কাজ করে। এবং আমরাও কোথাও যদি ফরেস্টের ম্যানেজমেন্ট জাতীয় কোনো প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে, যেমন আমরা এখন খুব উখিয়াতে আমরা একটা প্রজেক্ট চালাচ্ছি ফরেস্ট রেস্টোরেশন, ফরেস্ট ম্যানেজমেন্টের, সেখানে আমরা সিএমসিকে নিয়ে কাজ করি। সিএমসিকে আমরা ফরেস্ট ম্যানেজমেন্টে এঙ্গেজ করি, আমরা সাপোর্ট দিই, আমরা ট্রেনিং প্রোভাইড করি এবং ফরেস্ট ডিপার্টমেন্টও ওদেরকে ট্রেনিং প্রোভাইড করে। বাংলাদেশ বন অধিদপ্তর রিসেন্টলি একটা প্রকল্প শেষ করেছে, সুফল প্রকল্প। ওই প্রকল্পে বেশ কিছু ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ছিল, যেখানে আপনার স্থানীয় লোকজনের ক্যাপাসিটি বিল্ডিং, ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাপাসিটি বিল্ডিং সবগুলো ব্লেন্ডিং করাই ছিল। এবং ওইখানে সিএমসির জন্য পার্ট ছিল।
এবং সিএমসি যে কীভাবে ফরেস্ট ম্যানেজমেন্ট করবে সেই জায়গাগুলোতে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য যেসব জিনিস করা দরকার সেগুলো নিয়ে আসছে। আমরা যখন আমাদের প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়েছি, ফরেস্ট ডিপার্টমেন্টের যে প্ল্যান থাকে সেই প্ল্যান থেকে যে ট্রেনিংগুলো থাকে সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি সবসময়। যেমন আমি যদি হাতির কথা বলি, যেমন আমরা হাতি নিয়ে অনেক কাজ করেছি। হাতি নিয়ে দেখা যায় কি লোকজনের অনেক সচেতনতার অভাব আছে। তো বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট সুফল প্রজেক্টের আগেই আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ করেছে, সেটা হচ্ছে SRCWP প্রজেক্ট। ওই প্রকল্পের আন্ডারে একটা এলিফ্যান্ট অ্যাকশন প্ল্যান হয়েছে। ওখানে বলা আছে কিছু ট্রেনিং দেওয়া, কোন ট্রেনিং দিতে হবে, তার মানে এগুলো ন্যাশনাল টার্গেট। 2017 সাল থেকে 2028 সাল পর্যন্ত তৈরি করা হয়েছে 10 বছরের জন্য। ওখানে বলাই আছে যে কমিউনিটি পিপলের জন্য কোন ট্রেনিং দিতে হবে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকদেরকে কী ট্রেনিং দিতে হবে। ওই ট্রেনিংগুলোই আমরা অ্যাড্রেস করি মূলত, যেগুলো ন্যাশনাল টার্গেট আছে। তো দুই দিকে হচ্ছে, একটা হচ্ছে ন্যাশনাল কমিটমেন্ট ফুলফিল করা, আর একটা হচ্ছে প্রকল্প যেভাবে ধরা হয় সে প্রকল্পগুলোতে ওইভাবে ধরা হয় যেগুলো ন্যাশনাল টার্গেটকে ফিল আপ করা হয় আর কি। কি সঙ্গে আমি যদি একটু জানতে চাই যে সামাজিক বনায়ন যে কার্যক্রমগুলো এখানে আসলে আপনারা কিভাবে কাজ করছেন, বা সামাজিক বনায়ন বাংলাদেশে কতটুকু স্ট্রং বর্তমানে? সামাজিক বনায়নের মূল জিনিসটা হচ্ছে একটা বেনিফিট শেয়ারিং, অ্যাক্সেস টু বেনিফিট শেয়ারিং এর যে প্রসেসটা, এই জায়গাটাতে মূলত ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করে। অন্যান্য কিন্তু এজেন্সিরা সামাজিক বনায়নে কাজ করে না। আমরা কিন্তু সামাজিক বনায়নে কোনো কাজ করি না। সামাজিক বনায়নে মূলত কাজ করা হচ্ছে বন অধিদপ্তর। ওদের সামাজিক বনায়নের একটা উইং আছে সেখানে, কারণ বেনিফিশিয়ারিদেরকে ল্যান্ড দিতে হয়, সেই ল্যান্ড অন্য কোনো এজেন্সি দিতে পারে না। এই ল্যান্ড একমাত্র হচ্ছে বন অধিদপ্তরে। যেহেতু জমি দিতে হয় সেই জন্য, যেহেতু এবং ল্যান্ডের মালিক হচ্ছে গভর্নমেন্ট, সেই জন্য অন্য কোনো এজেন্সি সামাজিক বনায়নের কাজ করতে পারে। সামাজিক বনায়নের শুধুমাত্র আমরা দিতে পারি যখন গভর্নমেন্টের একটা প্রকল্প থাকে, সেই প্রকল্প থেকে ক্যাপাসিটি বিল্ডিংয়ের কোনো পার্ট থাকে বা রেস্টোরেশনের কোনো পার্ট থাকে সেটা। কিন্তু জমি দেওয়ার পার্টটা বন অধিদপ্তরই সাধারণত করে, এটা অন্য কারোর জমি দেওয়ার কোনো অথরিটি নাই আর কি। এই ক্ষেত্রে আমি যদি বলি যে বাংলাদেশে বন সংরক্ষণের তো আইন আছে, এটা আসলে কি খুব বেশি কার্যকর কিনা, বা এটা আসলে কতটুকু বাস্তবায়িত হচ্ছে? আইন প্রয়োগের ক্ষেত্রে আসলে হয় কি, আইনটা আমাদের এখানে প্রচুর আইন আছে কিন্তু প্রয়োগ করাটা হচ্ছে ডিফিকাল্ট। ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আইন আছে, যদি কোনো এক্সিকিউট করতে হয় ফিল্ড লেভেলে ওনারা প্রশাসনের সাহায্য নিতে হবে, আদারওয়াইজ যেটা করতে পারবেন না, এটা আইনি ভেবে বলা আছে। তো এখন যারা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট আছেন ওনারা যদি এই লেভেলে অ্যাটিটিউড করেন, তখন হয় কি ফিল্ড লেভেলে যারা কাজ করেন ওনারা আর ইয়েতে থাকে না, আগ্রহটা হারিয়ে ফেলে। তখন আর এই যে আমি আইন প্রয়োগ করব বা প্রয়োগ করবো না, তখন একটা সাই ফিল বা ইয়ে থাকে আর কি। তো এই জায়গাগুলোতে আসলে কাজ করতে হবে আর কি। এখন একই সঙ্গে আমি যদি বলি যে যেহেতু বললেন যে ফরেস্ট ডিপার্টমেন্ট একটা টেকনিক্যাল জায়গা, এবং আমরা জানি যে বাংলাদেশে কিছু ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, যদি একই সঙ্গে বর্তমান বিশ্বে আমরা দেখছি যে মানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এবং বন সংরক্ষণ বলি, বন্যপ্রাণী সংরক্ষণ বলি, জীব বৈচিত্র্য বলি, এই ক্ষেত্রে প্রচুর প্রযুক্তির ব্যবহার হচ্ছে। বাংলাদেশে আসলে প্রযুক্তির ব্যবহার হচ্ছে কিনা, নাকি এখনো আমরা মানে পুরনো ধাঁচে এই কাজ করে যাচ্ছি? না, বাংলাদেশ বন অধিদপ্তর যখন সুফল প্রকল্পটা নিল বা এর আগে যখন SRCWP প্রজেক্টটা নিল, তখন বেশ কিছু মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, বেশ কিছু ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করে। তখন একটা চ্যালেঞ্জ ছিল যে আসলে এগুলো ইমপ্লিমেন্ট হবে কিনা। কিন্তু বন অধিদপ্তর লাকিলি বলি বা বন অধিদপ্তরের চেষ্টায় বলি, ওনারা একটা বড় একটা প্রকল্প নিতে পেরেছে, এবং এই প্রকল্পে ওই মাস্টার প্ল্যানগুলো ইমপ্লিমেন্টেশন করার জন্য একটা প্ল্যান নিয়েছে। এবং ওগুলাতে বেশ কিছু টেকনোলজি রিলেটেড জিনিস ছিল। যেমন আমি বলি যে হাতির সোলার ফেন্সিং, যেটা ছিল আগে ছিল না বাংলাদেশে, এটা নতুন করে চালু হয়েছে সোলার ফেন্সিং এর মাধ্যমে করা। এটা যদিও সাকসেস সব জায়গায় ওরকম নাই, কারণ হচ্ছে প্রজেক্ট শেষ হলে এটার হ্যান্ড ওভার বা মেনটেন্যান্সটা কী হবে সেটা কোনো না, কিন্তু এটা চালু হয়েছে। হয়তো এটা ইন দ্য লং রান এটা অ্যাপ্লিকেবল হবে বা ইউজ হবে অনেক বেশি। তারপর ধরেন ফরেস্ট ম্যানেজমেন্টের জন্য এবং ফরেস্ট কোন জায়গায় কোন স্পিসিস লাগানো যাবে, ন্যাচারাল স্পিসিস, সেটার জন্য একটা অ্যাপ তৈরি হয়েছে বাংলাদেশে। সেটা আমরা বলি সাইট স্পেসিফিক প্ল্যানিং। মানে আমরা যদি ফরেস্ট ডিপার্টমেন্টের একটা জায়গায় বন অধিদপ্তর বা বনের যে কোনো জায়গায় বা ডিসির জায়গায় বলি বা বাংলাদেশের যে কোনো জায়গায় আমি যদি একটা গাছ বাগান করতে চাই, ওই অ্যাপটার মাধ্যমে আমি বলতে পারবো এই জায়গায় কোন স্পিসিস আগে ছিল এবং এখানে কোন স্পিসিস এখন লাগানো উচিত, এটা আমাকে অটোমেটিক বলে দিবে। কিছু ডাটা এন্ট্রি দিতে হবে, কিন্তু এই ডাটাটা আমি ফিল্ড থেকেই নিব, অন দ্য গ্রাউন্ড থেকে, এবং এই গ্রাউন্ডে আমি যখন ডাটাটা দিব এটা আমাকে ফিল্ডে দেখাবে যে এটা এই জিনিস। এবং আমার চিফ কনজারভেটর যিনি, উনি ঢাকা থেকে বসেই দেখতে পারবে যে ওনার এখানে রেস্টোরেশন কী অবস্থা, কতটুকু হয়েছে, এবং উনি মনিটরিং করতে পারবে এখান থেকে। তার মানে একটা চেঞ্জ কিন্তু হয়েছে বলা যাবে। এই যে চেঞ্জটা, তার মানে হচ্ছে আমরা নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করে যেটা অবস্থা হওয়া, সেটা আসলে আমরা শুরু করতে পেরেছি আর কি। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখছি যে বনাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে ইকো ট্যুরিজমের একটা ব্যবস্থা করা হচ্ছে, এবং দেশগুলো সেখান থেকে বেশ লাভবান হচ্ছে, এবং বিদেশ থেকে প্রচুর ট্যুরিস্টরা আসছে। তো বাংলাদেশে আসলে ইকো ট্যুরিজমের যে কনসেপ্টটা, এইটা কি এখন পর্যন্ত পরিচিত, মানে আমার জানা মতে খুব একটা হয়নি, বা আপনারা কোনো চিন্তা করছেন কিনা এটা নিয়ে? এই ইকো ট্যুরিজম করার জন্যই বাংলাদেশে মাস্টার প্ল্যান ফর দ্য
ইকো পার্ক বাংলাদেশে এই প্রথম বন অধিদপ্তর আরণ্যক ফাউন্ডেশনের সহ একসাথে 5টা ইকো পার্কের জন্য ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেছে এবং এইখানে ইকো ট্যুরিজম রিলেটেড যে ধরনের ফেসিলিটিস তৈরি করা দরকার সব কিছু, যেমন সীতাকুণ্ড ইকো পার্ক, ট্যাংরাগিরি ইকো পার্ক এবং এইরকম চিটং আরও 5টা ইকো পার্ক আছে। এই 5টা ইকো পার্কেই জন্য মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে এবং ওই মাস্টার প্ল্যানগুলোতে ট্যুরিস্টদেরকে অ্যাট্রাকশন করার জন্য যা যা লজিস্টিক্স যে সব ইনফ্রাস্ট্রাকচার করা দরকার সব কিছুই করা হয়েছে। যেমন আমরা যদি ইউএসএতে দেখি, ইউএসএর ওরা এই ইকো ট্যুরিজমতে হিউজ ইনকাম ওদের, এবং আমার দেশে দেখা যায় কি এই জায়গাটাতে আমরা আসলে ব্যাকফুট এখনও ব্যাকে। তো বন অধিদপ্তর এখন যে উদ্যোগটা নিয়েছে সেটা হচ্ছে ফরেস্টটাকে গ্রিন রেখে কিভাবে, যেমন ওদের দেশে হয়েছে কি ফরেস্টকে কম্প্রোমাইজ করে কিছু ইকো ট্যুরিজম নিয়ে আসছে, কারণ ওদের দেশের মানুষরা ওই লেভেলের শিক্ষিত হওয়ার কারণে বা আমাদের যে অনেক এগিয়ে থাকার কারণে ওরা ফরেস্টের প্রতি কনজারভেশন এটা বেশি, কিন্তু আমাদের দেশে এখনও আসলে আমরা ওই লেভেলের না। আমরা যদি কোনো জায়গায় মানুষকে অ্যাক্সেস দিই, আমি কিন্তু প্লাস্টিক থ্রো করে হয়তো গাছ কাটা, একটা গাছের ডাল ভাঙা, এটা ইয়ে করে বনের ক্ষতি হওয়ার সময়। তখন এই জন্য এবার যেটা করা হয়েছে মাস্টার প্ল্যানে, আমরা একটা কোরজন করেছি যেখানে কেউ যেতে, যেমন লাউয়াছড়া যদি আমি বলি, লাউয়াছড়া কোরজনে এখন থেকে আর কেউ যেতে পারবে না। একটা বাফার জোন থাকবে, ট্যুরিস্ট জোন থাকবে, যে জায়গায় সব ফেসিলিটিস থাকবে, ট্যুরিস্টরা এখানে যাবে, ট্যুরিস্টরা সারাদিন এখানে স্পেন্ড করতে পারবে, এই ধরনের একটা ফেসিলিটি যেখানে আমরা করেছি এবং এই ফেসিলিটিসটা এখানে রাখা হয়েছে এই মাস্টার প্ল্যানে। তো আমরা আশা করতেছি যে এই মাস্টার প্ল্যানগুলো ইমপ্লিমেন্টেশন হবে এবং সরকার অন্যান্য যেই ইকো পার্কগুলো আছে, যে প্রোটেক্টেড এরিয়াগুলো আছে সেগুলোর জন্য, এবং সিসিএফ লাস্ট মিটিংয়ে বলেছেন, ইভেন মিনিস্ট্রি থেকে এডিশনাল সেক্রেটারি স্যারও ছিলেন, ওনারাও বললেন যে আমরা আস্তে আস্তে সবগুলো প্রোটেক্টেড এরিয়ার জন্য এরকম মাস্টার প্ল্যান তৈরি করব। তো এটা একটা গুড সাইন যে মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে এবং এইগুলোর কারণে ইকো ট্যুরিজমটা আসলে একটু বাড়বে, কারণ সিকিউরিটিটা আমরা দেখে আসছি, সিকিউরিটিটা বড় কনসার্ন, সবগুলো প্রোটেক্টেড এরিয়া সিকিউরিটি ইস্যু, কারণ সিকিউরিটি এনশিওর করতে না পারলে লোকজন আসলে যাবে না। আবার হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ, এইগুলা মাথায় রেখেই মাস্টার প্ল্যানটা তৈরি করা হচ্ছে। এখানে যদি একটা সম্পর্ক প্রশ্ন করি, আপনি যেহেতু বন নিয়ে কাজ করছেন অনেকদিন ধরে, বাংলাদেশে আমরা জানি সুন্দরবন এরিয়াতে, শ্রীমঙ্গল বা এরকম জায়গাগুলোতে, চট্টগ্রাম এরকম জায়গাগুলোতে ইকো ট্যুরিজম নামে বেশ কিছু রিসোর্ট বা ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু আদৌ কি সেগুলো ইকো ট্যুরিজমের অন্তর্গত নাকি জাস্ট ইকো ট্যুরিজমের নামে যেগুলো করা হচ্ছে সেটা আসলে ইকো ট্যুরিজম হচ্ছে না? কারণ অনেক রিসোর্ট আমরা দেখতে পাচ্ছি এখন সুন্দরবন এরিয়াতে, শ্রীমঙ্গলে। দুইটা দিক আছে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যানটা যখন হয়ে যাবে তখন আর ওই, যেমন আমি শ্রীমঙ্গলের কথাই বলি, শ্রীমঙ্গলের কথা যদি বলি, আপনার লাউয়াছড়ার আশেপাশে যখন লাউয়াছড়া ম্যানেজমেন্ট প্ল্যানটা হয়ে যাবে, লাউয়াছড়ার আশেপাশে এই ধরনের কোনো এই যে ফেসিলিটিস থাকতে পারবে না, কারণ গভর্নমেন্ট তখন এই জায়গায় ফেসিলিটিস অলরেডি তৈরি করবে, কারণ অন্যরা যে আনঅথরাইজ যেগুলো করা সেগুলো আর থাকার কোনো সুযোগই নেই। তার মানে এটা একটা সেটেল হয়ে যাবে। কিন্তু সুন্দরবন এরিয়াতে যেটা সমস্যা, সুন্দরবন এরিয়াতে হচ্ছে যেহেতু সুন্দরবনের পেরিফেরিতে তার জায়গাটা তার নিজের, যারা কমিউনিটি করছে সেটা এক লেভেলের, কিন্তু ওখানে যে মানুষ খুব বেশি থাকে তাও না, বেশিরভাগ মানুষই বোটে থাকতেই পছন্দ করে। কিন্তু আমি যখন সুন্দরবনে গেলাম, আমার কাছে মনে হলো যে ইকো ফেসিলিটিস যেগুলো আছে এদের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে লঞ্চগুলো। কারণ হচ্ছে যেই পরিমাণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ওরা ইউজ করতেছে, ওখানে ডাম্পিং করার কোনো ব্যবস্থা নাই, কিন্তু লোকজন থ্রো করতেছে সব পানিতে। এবং আমি আমার লাইফে আমি অনেকবার সুন্দর গেছি, কিন্তু এরকমটা আমি কখনো একসাথে এতগুলা পার্কিং করার জাহাজ একসাথে দেখি নাই। আমি এই প্রথম আমি সিজনে মানে ফ্যামিলি নিয়ে ট্যুরে গেছিলাম, আমি আর সবসময় অফিসিয়াল কাজে গেছি, কিন্তু এইবারই আমি সিজন টাইমে ট্যুরে গেলাম এবং আমি কটকায় গিয়ে দেখি যে এত পরিমাণ লঞ্চ এবং এগুলোর থেকে খাওয়ার প্যাকেট হতে আরম্ভ করে সব, এবং ওখানে বানরকে ওরা বিস্কিট মারতেছে, বানরকে খাবার মারতেছে, হরিণকে খাবার দিচ্ছে, হরিণ খাবার খাচ্ছে। তার মানে হচ্ছে মানুষের এই সেন্সটা নাই। তো এখন ধরেন আপনি যদি বলেন যে ওখানে বিল্ডিং করে ইকো ট্যুরিজমের ফেসিলিটি নষ্ট করা, আসলে এইটা না। মূল জিনিসটা হচ্ছে বাংলাদেশের যে মূল সমস্যা হচ্ছে শিক্ষিত মানুষরাই হচ্ছে ফরেস্টটা বেশি ধ্বংস করতেছে। কারণ যে লোকটা ওখানে থাকে ওর কিন্তু পানির বোতল কেনার কোনো সামর্থ্য নাই। যে লোকটা ঢাকায় আমি থাকতেছি, আমি যখন ফরেস্টে যাই, আমি যাওয়ার সময় পানির বোতলটা কিনে নিয়ে যাই বা খাওয়ার প্লাস্টিকের প্যাকেটটা নিয়ে যাই। আর আমি যদি একটা বোটের মধ্যে পানির বোতলটা রাখি, বোটম্যানটা চায় যে আমার পানির বোতলটা স্যার আমাকে দিয়ে দেন, ও বাড়িতে গিয়ে তেল বা পানির জন্য ইউজ করবে, ও কখনোই ফেলবে না। কিন্তু আমরাই সবসময় ওখানে গিয়ে আইদার পানিতে থ্রো করতেছি অথবা মাটিতে থ্রো করতেছি এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা, যেটা নিয়ে আমাদের এখন মেইন কনসার্ন যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক হচ্ছে সবচেয়ে ক্ষতির কারণ এবং এটা সুন্দরবন এরিয়াতে খুবই বেশি। তো আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট ইকো ট্যুরিজম ফেসিলিটিতে চেয়েও মূল সমস্যা হচ্ছে মানুষের, সুন্দরবনের এবং সুন্দরবনের এরিয়াতে বলেন বা সব জায়গায় বলেন, মানুষের অ্যাওয়ারনেসের প্রচুর অভাব। এই জায়গাগুলোতে আমরা এখন কাজ করতেছি। সুন্দরবনে আমরা প্লাস্টিক নিয়ে একটা বড় কাজ করেছি এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলোকে কালেকশন করে এই প্রসেসটাকে কমিউনিটিকে ইনভলভ করেছি এবং সিটি কর্পোরেশন এটাতে ইনভলভ হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট ইনভলভ হয়েছে এবং এটাকে একটা সাইকেল নিয়ে আসছে যে এটাকে কালেকশন করবে কমিউনিটি, যারা কালেকশন করবে তারা একটা টাকা পাবে।
টাকা পাবে সেল করার জন্য। তার মানে হচ্ছে প্লাস্টিকটা সুন্দরভাবে থাকবে না, যেইভাবে প্লাস্টিকটা কালেকশন করবে, কালেকশন করে এসে এক জায়গায় ডাম্পিং স্টেশন করা হয়েছে। তার মানে এই যে প্রসেসটা মাত্র শুরু হয়েছে, এই প্রসেসটাকে সাইকেলটাকে কন্টিনিউ করতে হবে। ফরেস্ট্রি যারা পড়ে এসেছে তাদের কাজের কথা বলেন, একই সঙ্গে বাংলাদেশে আসলে বন নিয়ে বা পরিবেশ নিয়ে কাজ করতে চায় এমন অনেক আছে, যেমন সাংবাদিকতা বিভাগের অনেকেই হয়তো এনভায়রনমেন্ট জার্নালিজম করতে চাচ্ছে, কিংবা অন্যান্য বিভাগে পড়েছে বাট তারা কাজ করতে চাচ্ছে এই সেক্টরটাতে। তো আপনাদের আরণ্যক ফাউন্ডেশনে তাদেরকে ট্রেনিং দেওয়ার, ইন্টার্ন করার এবং এই কাজের জন্য প্রস্তুত করার কোনো মানে ব্যবস্থা আপনাদের আছে কিনা? আমাদের যে প্রকল্পগুলো হয়, আমরা এই প্রকল্পগুলোতে জার্নালিস্টদের জন্য আলাদা করে একটা প্রোগ্রামই রাখি, যে ওনারাদেরকে এই অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। এবং আমরা বিভিন্ন সবগুলো প্রকল্পে আমরা একটা রাখার চেষ্টা করি যে অ্যাটলিস্ট একটা দুইটা ইভেন্ট যাতে থাকে, তাহলে হচ্ছে কি ওনারা এনভায়রনমেন্ট সম্পর্কে জানবে, ওয়াইল্ড লাইফ সম্পর্কে জানবে, পরিবেশ সম্পর্কে জানবে, কোন কোন জায়গাগুলোতে মেসেজটা দেওয়া দরকার। এই চেষ্টাটা আমরা কন্টিনিউ করে যাচ্ছি এবং আমরা বেশ কিছু ইভেন্ট করেছিও। তো এইটা আমি বলবো যে আমাদের একটা স্কোপ আছে এবং আমরা এটা কন্টিনিউ করব ইন ফিউচার আর কি। একই সঙ্গে অন্যান্য বিভাগের কেউ যদি ইন্টার্ন করতে চায়, শিখতে চায়, সেটা সুযোগ উই হ্যাভ লট অফ ইন্টার্ন স্টিল নাও, আমাদের এখনও ইন্টার্নশিপ করছে এবং ইট ইজ ওপেন ফর অল। এবং আমাদের এখানে ইন্টার্নশিপের প্রচুর সুযোগ আছে। বিইউপি বলেন, বিইউপি থেকে এখন আমার দুইজন ইন্টার্নশিপ করে গেল। বাইরে থেকে একজন আসছেন, এই দুবাইতে পড়াশোনা করে, সেও আমাদের এখানে ইন্টার্নশিপ করতেছে ওয়াইল্ড লাইফের উপরে। এবং আমরা কন্টিনিউয়াস এটা, এবং ফ্রি, মানে টোটালি ফ্রি, এবং তার সকল কস্ট আমরা অর্গানাইজ থেকে বিয়ার করি। ইন্টার্নশিপের আমাদের এখানে প্রচুর ভলান্টিয়ার, ইন্টার্নশিপের একদম আমাদের আলাদা করে স্কোপ পজিশনই আছে, কেউ যদি ইন্টার্নশিপ করতে চায়। এবং ওয়েলকাম এনি টাইম, এনি ওয়ান ক্যান টু জয়েন। ইভেন আমরা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর, ফরেস্ট্রি 4টা ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে 10-15 জন করে প্রত্যেক বছর আমাদের এখানে পাঠায়। ওদের একটা কোর্সই আছে যে ইন্টার্নশিপ করার জন্য 1 বছর, আমরা এখান থেকে ওদেরকে সাপোর্ট দিয়ে থাকি ইন্টার্নশিপ করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা চেষ্টা করব সামনের পর্বগুলোতে আরও এই বিষয় সম্পর্কে জানতে। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ আমরা কথা বলছিলাম আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মোত্তালেবের সঙ্গে। তিনি একে একে জানালেন বাংলাদেশের বনাঞ্চলের বর্তমান অবস্থা, তারা কিভাবে কার্যক্রম করছেন এবং একই সঙ্গে কি কি করলে বাংলাদেশ আরও ভালো অবস্থানে যেতে পারবে, ইকো ট্যুরিজমটাকে কিভাবে কাজে লাগানো যায়, এই বিষয়ে আমরা বিস্তারিত জানলাম। আমরা আশা করছি তার কাছ থেকে ভবিষ্যতেও আমরা আরও এরকম নতুন তথ্য এবং কিভাবে বাংলাদেশকে আসলে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে জানতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।